আপনারা যারা কাউয়া কাদের বলেন, সেই কাউয়া কাদের সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। ৮,৯৮৩ কোটি টাকার পদ্মা সেতু ৭০,০০০ কোটি টাকা খরচ করেছে। তাই সেই ফাইলগুলো ওখান থেকে পুড়ে ছাই করে ফেলেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সবচেয়ে দুর্নীতিবাজ, সেইখানেও সেইগুলো করেছে সেই ফাইল। এরপর আপনারা জানেন যে যখন বিডিআর হত্যায় যখন তদন্ত চলছে, তারা কিছু গুরুত্বপূর্ণ ফাইল যখন তলব করছে, তখনই এরা বুঝতে পেরেছে যে আমরা যে দুর্নীতি করেছি, আমাদের সেই দুর্নীতি আপনার আজকে থাকতে হবে, যাতে কোনোভাবে না দেখা যায়। তাই এই সচিবালয় আজকে শেখ হাসিনার এই ষড়যন্ত্রে আজকে তিনি সচিবালয়ে আগুন দিয়েছেন, এবং এই খুনি হাসিনার প্রতাপটা বিভিন্ন সচিব আপনারা পেপার পত্রিকায় দেখেছেন, ডজন ডজন ছবি আছে। এই সচিবরা আজকে আবার বাংলাদেশে সর্বত্র অশান্তি করতেছে। তাই তাদের প্রতাপটাকে এখান থেকে সরাতে হবে। সেই সরকার সেইটা করতে পারেনি। এমনকি আমরা দেখেছিলাম ৬২৬ জন কোথাও লুকিয়েছিল, সেখান থেকে মাত্র ৬ জনকে গ্রেপ্তার করতে পেরেছিল, আর ৬২০ জন চলে গেছে। এরকম হাজার হাজার পার্শ্ববর্তী দেশে গেছে। তবে আমি একটা কথা বলি, সেইটা হচ্ছে, যদিও হাস্যকর, মোদি তোমারও ডেট ওভার হয়ে গেছে, আর শেখ হাসিনারও ডেট ওভার হয়ে গেছে। কিসের ডেট ওভার? ওই যে তুমি স্বামী স্ত্রী বলো, এখন এই ডেট ওভার মাল দিয়ে তোমাদের কিছু মেলামেশায় কিছুই হবে না, হওয়ার কায়দা নাই, বয়স নাই, ভাই শেষ হয়ে গেছে। তোমরা ডেট ওভার, এই ডেট ওভার থেকে আর কিছু হবে না। এরপরে আমি বলতে চাচ্ছি, গতকালকে আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব একটা কথা বলেছে জামাতকে নিয়ে। বলেছে যে আপনারা খোলা পানিতে মাছ শিকার করতে চান, ভারতের প্রতি এত দরদ, ক্ষমতায় আসতে চান। এর প্রেক্ষাপটে জামাতের আমার একজন সিনিয়র সেক্রেটারি তিনি বলেছে যে বিএনপি 18 সালে নির্বাচনে গিয়ে জাতির সাথে বেইমানি করেছে। লজ্জা লাগে না? 18 সালে ভারত শীষের প্রতীক দিয়ে আপনার আপনার জেনারেল সেক্রেটারি আপনারা 30টা জায়গায় বা 25টা জায়গায় নির্বাচন করেছিলেন। এটা মনে নেই? আপনারা তাহলে জাতির সাথে বেইমানি করেন নাই? আপনারা নির্বাচনে গেলেন কেন? আপনারা বলতেন না না না, আমরা জাতির সাথে বেইমানি করতে চাই না। ভাই, এখনো শহীদদের রক্তের দাগ শুকায়নি, এখনো শহীদদের রক্তের দাগ শুকায়নি। হাজার হাজার মানুষ পঙ্গু, তাদের চিকিৎসা হচ্ছে না, চিকিৎসা নিতে পারতেছে না। মুসলিমরা কিছু পারলেও সবাই পারেনি। আপনাদেরকে কেন রুহুল কবির রিজভী এটা বলেছে? এই জন্য বলেছে, যখনই এই সরকার পালিয়ে গিয়েছে, তারপরই আপনারা প্রথমেই একটা ডায়ালগ দিলেন, আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি। তখন দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলল, আপনি ক্ষমা করতে কে? আপনি জামাতের আমির, আপনার সন্তানটি হত্যা হয়েছে, নিহত হয়েছে, আপনি যদি আজকে ক্ষমা করেন তাহলে ওই শহীদদের সাথে আপনার বেইমানি করা হবে। জুলুম বা জালিমকে ক্ষমা করা যায় না। এরপর আপনি কি করলেন? যে বসুন্ধরার মালিক 4 আগস্ট আমাদেরকে দেশ ছাড়া করবে, এই যারা আন্দোলন করছে তাদেরকে থাকতে দেবে না, শেষ করে দেবে, নিঃশেষ করে দিবে। সেই ব্যবসা প্রতিষ্ঠানে গেলেন, তার ছেলের সাথে ছবি তুললেন আপনি জামাতের আমির হয়ে, এবং তাদেরকেও আপনি বুকে জড়িয়ে দিলেন, যা করেছে, যত অন্যায় করো, যত অবিচার করো, সব মাফ করে দিয়েছি। আবার আপনি ছাত্রলীগের সিলেটে বিয়ানীবাজারের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে আপনি আওয়ামী লীগে যোগদান করাই ফেলাইলেন। এরপর আপনি বললেন ভারতের সাথে আমরা সমঝোতা করে, তারা যেভাবে বলবে আমরা যেভাবে, এরকম আলাপ আলোচনা করার মধ্যে আমরা বাংলাদেশের রাজনীতি করতে চাই। সাথে সাথে ওই ভারতের এই বিজেপি সভাপতি অমিত শাহ বলছে, ওয়েলকাম, আপনি জামাতের আমির বলেছেন আপনার সাথে আমরা আলোচনা করে বাংলাদেশ চালাইতে চাই। কিভাবে চালাইতে চায়? আমাদের গোলাম বানাই রাখতে চায়। কিভাবে চালাইতে চায়? আমাদের দাস বানিয়ে রাখতে চায় ভারত। সেইটা তো আমরা পছন্দ করি না। এরপরে আপনি আবার সরে আসলেন, বললেন যে আমরা মহিলাদের পর্দা বাধ্যতামূলক হবে না। দল করেন কিন্তু ইসলামী দল। আপনারা সেই খুলনায় ডুবারিয়ায় সেখানে আপনারা হিন্দুদের দিয়ে জামাতের কমিটি করলেন। আপনারা সেই রংপুরে পীরগাছায় হিন্দুদের দিয়ে জামাতের আপনারা কমিটি করলেন। এরপরে
পুজো মণ্ডপে যাইয়া দেখলাম যে পুজো মণ্ডপের সেই গুণগান গাচ্ছেন, তাদের সেই জয় শ্রীরাম বলতেছেন। এটা কিসের লক্ষণ? এটা তো মানে একটা স্থিতিশীল রাজনীতির কথা না, অসুস্থ রাজনীতি। এরপরে আপনারা আবার বিতর্ক বজাই দিলেন কি, যে বাংলাদেশের দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী আর জামাত। আমি যদি প্রশ্ন করি জামাতের আমির, আপনি এই কথা বলেছেন, আপনি দেশ স্বাধীনের সময় স্বাধীনতার পক্ষে কি আপনি ছিলেন? এক কথায় উত্তর যদি বলতে চাই, তা আপনার বলতে হবে না। আপনি দেশ স্বাধীনতাই করেন নাই, পক্ষে ছিলেন না, আপনি কিভাবে দেশপ্রেমিক হলেন? আপনি ভারতের আজ্ঞাবহ সদ্য আবার দ্বিতীয়বার বলেছেন ভারতের সাথে সুসম্পর্ক রাখবো, তাদের সাথে সম্পর্ক রেখে আমরা তারা কখনো শত্রু না, মিত্র হিসেবে তাদেরকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই। ভারত আমাদের কখন কি ভালো চায়? আমরা খরার সময় পানি আটকে রেখে আমাদের কৃষিকাজে বিনষ্ট করতে দেয় না। আবার যখন বৃষ্টি হয় তখন আমরা চাষাবাদ করলে না বলে ওই সেই তিস্তার ব্যারেল খুলে দেয় পর আমাদের ডুবিয়ে মারে, আমাদের ফসলে মারে, এবং যাতে আমরা এই কৃষকরা কোনো ফসল কিছু না করতে পারে। এই অবস্থায় তারা, তাই আপনাদের বারবার যদি এটা বলেন তাহলে তো অবশ্যই অনেকে মনে করবে, সন্দেহ করবে আপনাদের লোক, আপনারা ক্ষমতায় আসতে চান এই জন্য। নতুবা আপনারা তো বাংলাদেশের সব দলের সাথেই মিলছেন। জাতীয় পার্টির সাথে 86 সালে নির্বাচনে গেছেন, আমাদের সাথে 2001 সালে বিএনপির সাথে নির্বাচন গেছেন, 91-তে আপনাদেরকে আমরা সাপোর্ট দিয়েছি, আপনারাও সাপোর্ট দিয়েছেন, 96 সালে আবার আওয়ামী লীগের সাথে গিয়েছেন, সব জায়গারই তো সাথ দিয়েছেন। এখন একটু ভারতের যদি সাথ নিতে চান আমাদের তো একটু খারাপ লাগবে। তাই সবিনয় এটা আমাদের কাছে আহ্বান জানাবো, আসুন, এখনো দেশপ্রেমিক হননি, দেশপ্রেমিক হতে হবে এবং এই দেশকে নিয়ে চিন্তা করবেন, ওই ভারতকে নিয়ে চিন্তা করবেন না, দেশের মধ্যে ভোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না। আমরা চাই আসুন জনগণের সমর্থন দেন। আর একটা কথা আপনারা বলেন যে এক ফ্যাসিস্টকে দাঁড়িয়েছি আরেক ফ্যাসিস্ট বসাবার জন্য না, স্পষ্ট ভাবে বলি এই বাংলাদেশের দেশপ্রেমিক দল হচ্ছে বিএনপি, এবং এই বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন মেজর জিয়া। এই বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের একজন সেক্টর কমান্ডার ছিলেন যুদ্ধকালীন, তার অক্ষর দিয়ে চেকফোর্স অধিনায়ক ছিলেন। জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে তৎকালীন এই শেখ মুজিবুর রহমান সর্বোচ্চ খেতাব বীর উত্তম খেতাব জিয়াউর রহমানকে দিয়েছিলেন। বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল। এরপর যেদিন এই জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল সেই দিন বাংলাদেশের আনাচে কানাচে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিদিন মানুষের মনের মধ্যে শোকের ছায়া ছিল। 41 দিন শোক পালন করেছিল। তার একটা বাড়ি ছিল না, তার একটা গাড়ি ছিল না, তার একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, এবং তার আত্মীয় স্বজনকে কেউ চিনত না। তিনি ছিলেন একজন দেশপ্রেমিক, নিঃস্বার্থপর, নির্লোভ এবং অতুলনীয় অদ্বিতীয় ব্যক্তি ছিলেন জিয়াউর রহমান।